রাজারহাটের দিকে। কেন নজর রাখবো তার কারণ রাজারহাটের বিস্ফোরণ, দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের খোঁজ খবর নিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে এনআইএ আধিকারিকরা। পৌঁছে গিয়েছেন একেবারে প্লেস অফ অকারেন্সে যেখানে বিস্ফোরণ ঘটে। নমুনা সংগ্রহ করার জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ, রাজারহাটে সেই বিস্ফোরণের ছবি একদিকে দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ, অন্যদিকে দেখাচ্ছে ঘটনাস্থলে এনআইএ আধিকারিকরা পৌঁছেছেন, নমুনা সংগ্রহ করছেন, ছবি তুলছেন, গোটা বিষয় খতিয়ে দেখছেন। আর এই মুহূর্তে ঠিক কি ছবি, আরো ডিটেইল আপডেট জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, প্রতি মুহূর্তের আপডেট আমরা নিচ্ছিলাম, এই মুহূর্তে এনআইএ আধিকারিকরা সেখানে ছিলেন, এখনো কি রয়েছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো, আমরা প্লেস অফ অকারেন্সে রয়েছে এবং সেই বাড়ির, এই তিনতলা বাড়ির ঠিক ভেতরেই আমরা দেখাবো যে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এনআইএ টিম এই নিউ টাউন যে এলাকায়, এই যে রাজারহাট এলাকায় যে নারায়ণপুরে বিস্ফোরণ হয়েছে গতকাল, বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। এনআইএ আধিকারিকরা ইতিমধ্যে এসছেন। ভারতের সর্বোচ্চ বিস্ফোরণ বিশেষজ্ঞ যে টিম, তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের টিম 4 জনের প্রতিনিধি তারা এসছেন এবং সঙ্গে নারায়ণপুর থানার পুলিশ রয়েছেন। তারা এসে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যে ঘরে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণ স্থলের ছবি তুলেছেন, সেখানকার থেকে বিভিন্ন তথ্য নমুনা তারা সংগ্রহ করেছেন এবং ইতিমধ্যেই তারা এই বাড়ির ভেতরে অর্থাৎ এই ঘরে বিস্ফোরণ হওয়ার পরে আশেপাশের যে সমস্ত দেওয়াল ছিল বা যে সমস্ত ঘর রয়েছে সেখানে কী ধরনের ক্ষতি রয়েছে, অর্থাৎ যে বিস্ফোরণ তার যে তীব্রতা, এই বিস্ফোরণে কী ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়েছিল এবং এই বোমাতে কী ধরনের রাসায়নিক বা কেমিক্যাল কি ছিল, অর্থাৎ এই বোমার যে প্রকৃতি, সেই প্রকৃতি খুঁজে দেখা, একদিকে সেই ধরনের তথ্য সংগ্রহ, পাশাপাশি কোথায় বোমা রাখা ছিল এবং কিভাবে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, এই সমস্ত বিষয়গুলো তথ্য অনুসন্ধান করতে, যে ধরনের ছবি এবং তথ্য অনুসন্ধান করতে যে ধরনের বিষয়গুলো প্রয়োজন, তারা সেই তদন্ত সাপেক্ষে সেই সমস্ত বিষয়গুলো তারা দেখছেন। এবং আমরা জানি যে এই বাড়িতে যে সিসিটিভি ফুটেজ রয়েছে ভেতরের, সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে গতকাল রাত ঠিক 8:05 নাগাদ তখন এক যুবক আসে এবং তিনি সিঁড়ি দিয়ে উঠে এই ঘরের ভেতরে ঢোকেন এবং গ্রাউন্ড ফ্লোরের এই ঘরের ভেতরে ব্যাগ রেখে যখন চলে আসেন, ঠিক চলে যাওয়ার পরের মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং এই যে সিসিটিভি ফুটেজে যে যুবককে দেখা যায়, সেই যুবক যে জাহিদ, তিনি এই পাড়ারই ছেলে এবং তার সঙ্গে যে সমীর অর্থাৎ এই বাড়ির যে ছেলে, সেই সমীর তাকে ব্যাগটি রাখতে দিয়েছিল। যে শামীম ভাড়া নিয়েছে, অর্থাৎ এই ঘর যে ভাড়া নিয়েছিল আনসারি সাহেবের থেকে, অর্থাৎ এই বাড়ির মালিকের থেকে, শামীম তাকেই সমীরকে তিনি ব্যাগ দিয়েছিলেন খাবার আছে বলে রাখতে। সেই খাবার আছে বলে যে ব্যাগ রাখতে দিয়েছিলেন, সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়েছে এবং 2টি বোমা, যারা বোম স্কোয়াড বিশেষজ্ঞ তারা এসেছিলেন, বোম স্কোয়াডের প্রতিনিধিরা, সিআইডির টিম এসেছিল, তারা তদন্ত করেছেন। নিউ টাউন পুলিশের যে ডিডি অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারেটের থেকে ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা এসেছিলেন, ডিসি নিউ টাউন তিনি নিজে এসেছিলেন, তদন্ত হয়েছে এবং এই পর্যায়ে সর্বোচ্চ অর্থাৎ দেশের সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা বিস্ফোরণ সংক্রান্ত এনআইএ, তারা এসছেন, তাদের প্রতিনিধিরা এসছেন এবং এই মুহূর্তে তারা তথ্য অনুসন্ধান করছেন। সঙ্গে নারায়ণপুর থানার পুলিশ তারাও রয়েছেন সহযোগিতা। অর্থাৎ সব মিলিয়ে এই যে তদন্ত, প্রশাসনিকভাবে এই তদন্ত যাতে সর্বোচ্চ সংস্থা দিয়ে এই তদন্ত করে যাতে এর পেছনে কি পরিকল্পনা বা কি প্রকৃতি ছিল বোমার, অর্থাৎ সব দিক খতিয়ে দেখে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ দরকার প্রশাসনিক মহলে, সেই ধরনের প্রস্তুতির জন্যই আমরা দেখেছি যে কয়েক ঘন্টার মধ্যেই একে একে নিউ টাউন থানার পুলিশ থেকে, নিউ টাউন যে ডিসি তিনি যেমন এসেছিলেন, তার সঙ্গে সঙ্গেই পরপরই একেবারে সিআইডি টিম, বোম স্কোয়াড থেকে শুরু করে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যে এনআইএ। আপডেট নেব তোমার কাছ থেকে, বাড়ির মালিক কি বলছেন দেখি। ওরা যা ছিল কোনো ব্রোকারের থ্রু এসেছিল, ওই ব্রোকার আমার বাড়িতে, আমার পাশে আশপাশে থাকে লোকাল ছেলে আছে ওই ব্রোকার, ওরা বলেছিল
কে এই লোককে আমি চিনি, আমার পরিচিতি আছে। তারপরে ওকে দেওয়া হয়েছিল, তাও ওকে দেওয়া হয়নি। ওকে বলা ছিল রোববার দিনে দেওয়া হবে। ওরা শুধু চাবি চেয়েছিল সাফ সাফাই করতে জন্য। সাফ সাফাই করার পরেই কোনো সামানটা পাঠিয়েছিল, খাওয়ার সামানটা বলেছিল একটু বসে একটু খাবো তারপরে বেরিয়ে যাব। এই জিনিসটা বলে একটা ছেলে হাতে একটা ব্যাগ পাঠিয়েছিল। ওই ব্যাগটা রেখে যখনই ওই ছেলেটা বাইরে গেল তখন এই ব্লাস্টটা হলো। প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখি। কি হয়েছিল ঠিক 8টার সময়, কি ঘটেছে? 8:05 ও बैग लिए এসেছে, আমি রান্না করছি, আমি বাইরে বেরিয়েছি। আমি বলা बाबू तू कल आया, इस बैग के अंदर क्या है? तो बोले आंटी इसमें खाने का सामान है। তো ও রেখে তালা মেরে ও বাইরে গেছে। 5 মিনিট হয়েছে, বাস বম বিলাস হয়েছে। এই ঘর ভাড়া কারা নিয়েছিল, কদিন আগে নিয়েছিল? 2 দিন আগে ভাড়া নিয়েছে, কেউ থাকতো না এখানে। ওই সেলিম সালিম ভাড়া নিয়েছে, আর যে দিলিয়েছে তার নাম সেন্সা আছে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। কাদের কাদের আটক করা গেছে এ বিষয়ে ডিটেল আপডেট জানবো। কাদের কাদের আটক করা সম্ভব হয়েছে অনুপের থেকে জানবো। অনুপ, কোন 3 জনকে আটক করা হলো এই ঘটনায়, কিভাবে তাদের যোগ কি জানা যাচ্ছে? দেখো, দক্ষিণ নারায়ণপুরে যে বিস্ফোরণের ঘটনায় সেই ঘটনা ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নারায়ণপুর থানা পুলিশের পক্ষ থেকে। তার কারণ দেখা যাচ্ছে সিসি ক্যামেরা বা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে দেখা যাচ্ছে এই 3 জনকে শনাক্তকরণ করা হয়েছে। ইতিমধ্যেই তাদের 3 জনের মধ্যে 2 জন নাবালক, এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তারা দেখা যাচ্ছে যে ব্যাগ নিয়ে আসছে এবং যখন সে বাড়ি ভাড়া নিয়েছিল সেই ভাড়া বাড়িতে প্রবেশ করার আগের দিন লক্ষ্য করা যাচ্ছে ব্যাগ নিয়ে এসে রাখছে এবং সেখানে এই 2 জন নাবালকের যে ভূমিকা সেখানেই কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে নারায়ণপুর থানা পুলিশের পক্ষ থেকে যিনি দালাল ছিলেন তার মারফত খবর পায় এবং তাদেরকে ইতিমধ্যে শনাক্তকরণের পরবর্তী ক্ষেত্রে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই বলা হচ্ছে এই 3 জন যারা এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে তাদের কিন্তু এই ব্যাগ নিয়ে এসে রাখা থেকে শুরু করে এই সমস্ত ভূমিকা ছিল। যেহেতু 2 জন নাবালক তাদের মধ্যে, সেই কারণে তাদের নাম পরিচয় এখনো পর্যন্ত পরিষ্কার না করলেও এই দিন ক্লোজ সার্কিট যে ক্যামেরার ফুটেজ সেখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে যে আগে রাস্তা থেকে যখন ব্যাগ এনে এই ভাড়া বাড়িতে দক্ষিণ নারায়ণপুর এলাকা সেখানে কিন্তু ব্যাগ রাখছে, তারপরের মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তারপরে এই বিস্ফোরণের যে ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করেই এর পিছনে কারা রয়েছে মনে করা হচ্ছে বড় কোনো মাস্টার মাইন্ড কেউ থাকতে পারে। ইতিমধ্যেই তার খোঁজ করা হচ্ছে, যদিও 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের মধ্যে 2 জন নাবালক। একেবারে সঙ্গে থাকো অনুপ, এবং একটু দেখাবো সিসি ক্যামেরা ফুটেজ, সেখানে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এবং যে অভিযোগ করা হচ্ছে এই শামীম নামে যে ব্যক্তি, এই শামীম 2 দিন আগে এই বাড়ি ভাড়া নেয় এবং এই শামীমই নাকি ব্যাগ দিয়েছিলেন এই যুবকের হাতে। এবং স্বাভাবিকভাবে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, অনেকগুলো ধোঁয়াশাও তৈরি হচ্ছে। ইতিমধ্যে এনআইএ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু যে প্রশ্ন উঠছে এই যাকে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি হচ্ছেন জাহিদ, আরেকজন টেনেন্টের ছেলে এবং আরেকজন ভাড়াটের ছেলে এই জাহিদ, যার হাতে ব্যাগটা দেওয়া হয়েছিল। কিন্তু স্ক্যানারে শামীম রয়েছেন, তার কারণ 2 দিন আগে শামীম এই বাড়ি ভাড়া নেয় এবং শামীমই এই জাহিদকে ব্যাগ দেয় 2 দিন আগে ভাড়া নিলেও। আর এই যে ছবি আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে শামীমের আধার কার্ড। পুলিশ যা খোঁজার চেষ্টা করছে এই আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সত্যিই কি শামীম সেই ঠিকানাতেই থাকেন, সঠিক আধার কার্ডই কি শামীম দিয়েছেন? তার কারণ 2 দিন আগে বাড়ি ভাড়া নিলেও অভিযুক্ত আসেননি। এবার প্রশ্ন এখানেই যে জাহিদকে কি কারণে শামীম এই ব্যাগটি দিলেন, আর ব্যাগটা দেওয়ার পরেই বা কোথায় গেলেন? কারণ গতকাল এই যে ভাড়াটিয়ার ছেলেকে ব্যাগ দিলেন, ঘরে রাখতে পাঠালেন, জাহিদকে দেওয়ার পরই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। আর জাহিদকে শামীম বলেছিলেন যে এই ব্যাগ রাখতে, ব্যাগের মধ্যে খাবার আছে। কিন্তু কোথাও গিয়ে শামীম তো নিশ্চয়ই আগে থেকে জানতেন যে এই ব্যাগে খাবার নেই, কারণ এই ব্যাগ রাখার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসি ক্যামেরা ফুটেজ। আর আরো প্রশ্ন উঠছে, তার কারণ এই অভিযুক্ত শামীমের খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি, তিনি একেবারে বেপাত্তা, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজারহাটের বিস্ফোরণে স্ক্যানারে রয়েছে ভাড়াটে মোহাম্মদ শামীম,
কেন? তার কারণ এই যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখছি, যে যুবককে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে ঢুকছে, ইনি হচ্ছেন আরেক ভাড়াটিয়ার ছেলে জাহিদ, যে জাহিদের হাতে শামীম ব্যাগ দিয়ে বলেছিল যে এই ব্যাগে খাবার আছে, ঘরে রেখে দিতে। আর তারপরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই যে ঘরে রাখতে পাঠালো, তারপরে বিস্ফোরণ। শামীম তারপর কোথায় চলে গেল? শামীমের কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই যে ঘরটা আছে, ঘরটা বন্ধ ছিল, একজন টেনেন্ট কয়েকদিন আগে ভাড়া নিয়েছিলেন, ঘরটা বন্ধই ছিল। কালকে 8টা নাগাদ একটা ব্লাস্ট হয়, 7:30 8টা নাগাদ একটা বোম, সুতলি বোম ফেটেছিল। তো আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করে দেখছি। সিসিটিভিতে একটা ছেলেকে দেখা যাচ্ছে, আমরা দেখছি, পুরোটাই তদন্ত করতে দেখছি। আটক বা অ্যারেস্ট এখন পর্যন্ত কিছু বলা যাবে না, আন্ডার ইনভেস্টিগেশন, পুরোটাই আমরা তদন্ত করে দেখছি। আর এই শামীমের খোঁজে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। আপনাদের জানিয়ে রাখি, রাজারহাটের বিস্ফোরণে যে ভাড়াটিয়া শামীম স্ক্যানারে, সেই শামীম নাকি কামারহাটির ডন হিসেবে পরিচিত। হ্যাঁ, কামারহাটির বাসিন্দা শামীম। এই কামারহাটির বাসিন্দা শামীম কামারহাটিতে ডন হিসেবে নাকি পরিচিত। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, কামারহাটির ডন হিসেবে পরিচিত এই শামীম কেনই বা ভাড়া নিতে গেলেন? যে ডন হিসেবে পরিচিত কামারহাটিতে, তার ভাড়া বাড়ির প্রয়োজন পড়লো? দেখো, রাজারহাটের বোম বিস্ফোরণের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজারহাট থানার তদন্তকারী যারা দল, তারা কিন্তু পুলিশ যারা আধিকারিক, তারা কিন্তু ইতিমধ্যে কামারহাটির 17 নম্বর ম্যাকেঞ্জি রোডে তারা এসছেন এবং ইতিমধ্যে তারা কামারহাটি থানায় রয়েছেন এবং সেই জায়গা থেকে কিছুক্ষণ পরে তারা কিন্তু সেখানে যাবেন এবং তারা তল্লাশি চালাবেন। তোমাকে জানিয়ে রাখি, বামফ্রন্ট সরকারের আমলে এই কানা শামীম, সেই কিন্তু কামারহাটি এলাকার ডন হিসেবে পরিচিত ছিল এবং কানা শামীমের যে সমস্ত সাকরেদ ছিল তাদের মধ্যে ছিল ইরফান, আনোয়ার এবং তার থেকে তার বোম্বাইয়া, এরা কিন্তু তার সাকরেদ ছিল এবং সেই সময় কিন্তু এটা কিন্তু ডাকাতির ঘটনা ঘটাতো, বড় বড় ডাকাতির ঘটনা এরা ঘটাতো। সেই জায়গা থেকে কিন্তু ডাকাতির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এখন বর্তমানে যিনি কামারহাটির ডন হিসেবে পরিচিত আনোয়ার, সেই আনোয়ারের সঙ্গে কিন্তু এই কানা শামীমের গন্ডগোল হয়। সেই ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হওয়ার পর কানা শামীম কিন্তু এই আনোয়ারকে মারধর করে এবং মারধর করে কিন্তু তাকে জেলবন্দি করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর আনোয়ার এই কানা শামীমের যারা সাকরেদ রয়েছে ইরফান এবং বোম্বাইয়া, এই দুজনকে কিন্তু খুন করে এবং খুন করার পর কিন্তু সেই সময় কিন্তু কানা শামীম এখান থেকে কামারহাটি এলাকা থেকে কিন্তু পালিয়ে চলে যায়। কানা শামীমের দুই ভাই, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের নাম ওয়াকিল, এরা কিন্তু বর্তমানে কামারহাটি 17 নম্বর মেকাজি রোড, যেখানে এই কানা শামীমের বাড়ির ঠিকানা, সেখানে কিন্তু তারা বসবাস করে। কিন্তু এই ঘটনার পর থেকে কিন্তু তার বাড়িতে তালাবন্ধ অবস্থা রয়েছে, সেই বাড়িতে কিন্তু কেউ নেই, তারা কিন্তু প্রত্যেকে পলাতক রয়েছে এবং ইতিমধ্যেই যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমে এই সমস্ত তথ্য জানতে পেরেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কানা শামীমের যে 17 নম্বর ম্যাকেঞ্জি রোডের বাড়ি, সেই বাড়িটা কিন্তু ইতিমধ্যে তল্লাশি তারা চালাবে এবং চালানোর পর কোথায় কোথায় তার আরো বাড়ি বা সম্পত্তি রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখবে কামারহাটি থানা পুলিশ এবং তদন্তকারী আধিকারিকেরা। বেশ, অবশ্যই নজর থাকবে, কারণ ইতিমধ্যে শামীম বা তার বাড়িতে ইতিমধ্যে তালা মারা, যা খোঁজ খবর পাওয়া যাচ্ছে। আর এই শামীম কামারহাটির ডন হিসেবে পরিচিত, কেন সেই ব্যাগটা সে জাহিদকে দিল, কি মোটিভ ছিল তার, এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। আর নজর রাখতেই হচ্ছে, বলতে হচ্ছে যে কথা, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স, জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্সের বার্তা দেওয়া হয়েছে আগেই এবং নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স প্রথম থেকেই বলা হয়েছে বিজেপির তরফ থেকে, যখন থেকে কেন্দ্রীয় সরকার এবং তারই পাশাপাশি রাজ্যে বিজেপির সরকার যখন থেকে ডাবল ইঞ্জিনের সুবিধে পাচ্ছে রাজ্যের মানুষ। আজ সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক অমিত শাহের এবং আজ উত্তরবঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরো ডিটেল আপডেট নেব এ বিষয়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, প্রথম থেকে বলা হয়েছে যে কোনোভাবেই জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করা হবে না, সেক্ষেত্রে জিরো টলারেন্স, সীমান্তের দিকগুলোতে কিভাবে নজর রাখা হচ্ছে, বারবার সে প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দিয়েছি এবং আজকেও একের পর এক যা কর্মসূচি অমিত শাহের, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং স্পেশালি এই বৈঠক। হ্যাঁ দেখো, একদমই ইতিমধ্যেই উত্তরকন্যায় বৈঠক শুরু করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরও একাধিক আধিকারিক রয়েছেন,
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিরাপত্তামূলক এজেন্সিরও উচ্চ পর্যায়ের আধিকারিকরা রয়েছেন। অবশ্যই প্রথম যে বৈঠক শুরু হয়েছে 2:15 থেকে, সেই বৈঠকে আলোচনা হচ্ছে সীমান্ত সুরক্ষা নিয়ে। তার কারণ তুমি জানো যে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই 1000-এরও বেশি জমি, 1000 একরেরও বেশি জমি ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। আরও জমি হস্তান্তর করার প্রক্রিয়া বাকি রয়েছে। সেই জমি হস্তান্তর করার প্রক্রিয়া কতদূর তা নিয়ে পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমত এই বিষয়, দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত যে জমি পাওয়া গেছে সেখানে বিএসএফ এর আউটপোস্ট এবং ফেন্সিং এর কাজ কতটা এগোলো তা নিয়েও পর্যালোচনা করা হবে এই বৈঠকে। তৃতীয়ত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এই যে ভারত বাংলাদেশ সীমান্তে যে অনুপ্রবেশ, এবং তুমি জানো ইতিমধ্যেই নয়া সরকার যেটা কার্যকর করেছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে 3D ফর্মুলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, এক্ষেত্রে এখনো পর্যন্ত কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে, কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হয়েছে, এবং এই যে সম্প্রতি রাজ্যে যে এসআইআর হলো, এসআইআরের কারণে যাদের নাম বাদ পড়েছিল তাদের মধ্যে অনুপ্রবেশকারী হিসাবে কতজনকে চিহ্নিত করা হলো, এই গোটা বিষয়টি এখন বৈঠকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে। এই বৈঠকেই বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এই জেলাগুলির জেলাশাসক, পুলিশ সুপাররা এবং তার সঙ্গে উচ্চ পর্যায়ে আধিকারিকরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে তাদের তরফে। পাশাপাশি বিএসএফ সহ বিভিন্ন যে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি রয়েছে তাদের তরফেও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। মূলত এখনো পর্যন্ত সীমান্ত সুরক্ষা নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কী কী পদক্ষেপ আগামী দিনে তারা নিতে চান, এই বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে। এই বৈঠক শেষ হওয়ার পর আরও একটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে আলোচনা হবে ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকর, এবং সম্প্রতি তুমি দেখেছ বিধানসভায় যে গুন্ডা দমন বিল পেশ করা হয়েছে, যা ইতিমধ্যেই আইনে কার্যকর করা হচ্ছে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। এই গুন্ডা দমন বিল আইন যে কার্যকর করা হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন। ভারতীয় ন্যায় সংহিতা আইন গোটা দেশে 2024 সাল থেকে কার্যকর করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বললেও তৎকালীন সরকার, রাজ্য সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন সে অর্থে কার্যকর করেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর রাজ্য পুলিশের শীর্ষস্তরের আধিকারিকরা প্রায় 1 থেকে 1.5 মাসের চেষ্টায় বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা আইন রাজ্যে কার্যকর করেছে। তার সুফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। সেই ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যালোচনা করবেন। এবং তারপর সব শেষে যে বৈঠকটি হবে সেটি হচ্ছে জন্ম মৃত্যু শংসাপত্র আইন। এই বিষয় নিয়েও আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ তুমি দেখেছো বর্তমানে রাজ্যে একাধিক বদল আনা হয়েছে, যার গেজেট নোটিফিকেশনও করা হয়েছে। সেখানে জন্ম ও মৃত্যু শংসাপত্র আইনে কি কি সংশোধন করা হলো তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে, তা নিয়েও পর্যালোচনা করা হবে। এবং সেক্ষেত্রে যে অবৈধ জন্মের শংসাপত্র এবং অবৈধ যে ডেথ সার্টিফিকেটগুলি ইস্যু করা হয়েছে তা নিয়ে মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের দেওয়া হতে পারে। ফলত আজকে যে মোট 3টি বৈঠক, সেই 3টি বৈঠকই গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় বৈঠক করছেন। বেশ, নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। এই যে আমতলায় বুলডোজার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙা হচ্ছে। আর একটু যদি আমরা আওয়াজ পাই তাহলে দেখবো বুলডোজারের আওয়াজের সঙ্গে উচ্ছ্বাস, এলাকার মানুষের উচ্ছ্বাস শোনা যাচ্ছে। হাতুড়ির ঘা পড়ছে আর উপাস থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাং ভাং। কারা? কাদের উচ্ছ্বাস? উচ্ছ্বাস এলাকার মানুষের। তার কারণ তারা বলতেন নামই এটা সাংসদের অফিস, আসলে এখান থেকে হতো দাদাগিরি।
ডায়মন্ড হারবার মডেল নাকি এখান থেকেই তৈরি হতো, ব্লু প্রিন্ট কন্ট্রোল করা হতো ডায়মন্ড হারবার এই আমতলার পার্টি অফিস থেকে। এখানে যারা থাকতেন তারা নাকি এলাকার নাম করা দাদা। সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছেন এখান থেকে। অর্পণ, এলাকার মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, তারা খুশি, তারা বলছেন এখানে এসে কাজের কাজ তো কিছু হতোই না, বরং এখান থেকে নজরদারি চলতো, এখান থেকে দাদাগিরি চলতো। তুমি তো দীর্ঘদিন ধরে এই পার্টি অফিসে আমাদের বাইরের জন্য যেতে হয়েছে, এই এখানকার মানুষ যারা পার্টি অফিসে যাচ্ছেন, সাংসদের কাছে যাচ্ছেন, সেগুলো তো তুমি দেখেছো। তোমার কি মনে হয় এই অফিস, যে অফিস বেআইনিভাবে নির্মাণ বলে এই অফিস বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, কেমন ছিল এই অফিস? দেখো, এই অফিস শুধুমাত্র উচ্চ নেতৃত্বের জন্য, জেলার যারা এমএলএ, বিধায়ক এবং তার সঙ্গে এলাকার যারা বাহুবলী নেতা রয়েছেন তারা এখানে এসে বৈঠক করতেন। আজ পর্যন্ত সাধারণ মানুষ এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর দিকে কিন্তু তারা তাকাতে পারতেন না। তাদের একটাই বক্তব্য ছিল, তাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ তারা জানাতে এখানে একটা ড্রপ বক্স করা ছিল, সেই ড্রপ বক্সে তারা জমা দিতেন। এই যে যেটি এখনো পর্যন্ত যে ছবি তোমাকে দেখাচ্ছি, পুলিশ যে এটাকে সিকিউর করে রেখেছে, কর্ডন করে রেখেছে, সেই গেট দিয়ে সাধারণ মানুষের জন্য প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। এই এলাকার মানুষজন তারা অভিযোগ জানাতে বা সাংসদের কাছে কিছু পেতে হলে তারা কিন্তু তাদের জন্য এই অফিসের দরজা কোনোদিনের জন্যই খোলা ছিল না। শুধুমাত্র তিনি যখন আসতেন সেই সময় দেখা গিয়েছে যে এই অফিসের সামনে একটি ফলাও করে গেট বানানো হতো এবং পুলিশ, আজকে যেমন পুলিশ দেখা যাচ্ছে এর কয়েক গুণ পুলিশ তারা এসে এই রাস্তা বন্ধ করে দিতেন এবং সাধারণ মানুষ যেটা ক্ষোভ উগরে দিচ্ছিলেন যে তারা এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মাসে একবার আসতেন তাহলে 7 দিন রাস্তা প্রায় বন্ধ, 3 কিলোমিটার তাদের